দিনটা ছিল 1974 সালের 29শে মার্চ। চীনের শানজি প্রদেশে সে সময় তীব্র খরা চলছে। সুপেয় পানির চাহিদা মেটাতে এই প্রদেশের লিনটং জেলার এক কৃষক তার জমির পাশে নতুন একটি কূপ খননের কাজ শুরু করেন। কূপটির গভীরতা কয়েক মিটার না পেরোতেই ওই কৃষকের শাবল শব্দ কিছু একটার সাথে বাড়ি খায়। মাটি সরিয়ে কৃষক দেখতে পান পোড়া মাটির একটি আবক্ষ মূর্তি তার দিকে তাকিয়ে আছে। মূর্তিটি নিখুঁত এবং জীবন্তকরণ দেখে প্রথমে চমকে উঠেছিলেন সেই কৃষক। তার মনে হয়েছিল সাম্প্রতিক সময়ে সংঘটিত কোনো খুনের প্রমাণ খুঁজে পেয়েছেন তিনি। কোনো খুনের প্রমাণ উদ্ঘাটন না করলেও সেদিন ওই কৃষক বিশ্ব ইতিহাসে সবচেয়ে সমৃদ্ধ প্রত্নতত্ত্বের ভাণ্ডারটি আবিষ্কার করেছিলেন। ওই কৃষকের কাছ থেকে খবর পেয়ে চীনের সরকার ওই এলাকায় বড় আকারে খনন প্রকল্পের কাজ শুরু করে। সরকারের সেই অনুসন্ধানে বেরিয়ে আসে এটি চীনের প্রথম সম্রাটের সমাধিস্থল। এই সম্রাট শুধু চীনকে একত্র করেননি, চীনা লিখন পদ্ধতি আবিষ্কারের কৃতিত্বও তার একার। এমনকি উত্তরের যাযাবর বাহিনীর দস্যুতা থেকে নিজের প্রজাদের রক্ষায় এই চীন শু হুয়াংয়ের গড়া মাটির দেয়ালটাই পরে আরো সম্প্রসারিত হয়ে চীনের মহাপ্রাচীরে পরিণত হয়েছিল। সব মিলিয়ে প্রায় 56 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত সেই সমাধিস্থলের সবচেয়ে বড় আকর্ষণ সেখানে সদা সতর্ক অবস্থায় দাঁড়িয়ে থাকা প্রায় 8000 সেনা মূর্তি। পোড়ামাটির তৈরি লাইফ সাইজের মূর্তিগুলোর নাম দেওয়া হয়েছে টেরাকোটা আর্মি বা পোড়ামাটির সেনাবাহিনী। এই মূর্তি বাহিনীর উৎপত্তি, নির্মাণ কৌশল এবং সম্রাটের সমাধিস্থলে এগুলো স্থাপনের কারণ জানাতে এই ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, চলুন তবে কথা না বাড়িয়ে এই পর্বে টেরাকোটা আর্মির ইতিহাস, বর্তমান এবং ভবিষ্যৎ সম্পর্কে ধারণা নিয়ে আসি। কালের পরিক্রমায় চীন শু হুয়াং বা চীনের প্রথম সম্রাট খেতাব অর্জনকারী ব্যক্তিটির রাজ জীবনের শুরুটা হয়েছিল বেশ সাদামাটা ভাবে। খ্রিস্টপূর্ব 246 সালে মাত্র 13 বছর বয়সে ওই সময় চীন নামে পরিচিত ছোট এক রাজ্যের রাজা হিসেবে অভিষেক হয়েছিল তার। বর্তমানে চীন নামে পরিচিত বিশ্বের সবচেয়ে জনবহুল রাষ্ট্রটি ওই সময় ছোট বড় 7টি রাজ্যে বিভক্ত ছিল। এই রাজ্যগুলোর মধ্যে সবসময় যুদ্ধ বিবাদ লেগেই থাকত। ফলে কোনো রাজ্যেই জনসাধারণের পক্ষে অর্থনৈতিক সমৃদ্ধি বা রাজনৈতিক স্থিতিশীলতা উপভোগ করা সম্ভব হতো না। বিবাদমান এই রাজ্যগুলোর মধ্যে চীনের অবস্থান ছিল পশ্চিম প্রান্তে। এই রাজ্যের ক্ষমতা গ্রহণের কয়েক বছরের মাথায় বাকি 6টি রাজ্য দখলের উদ্দেশ্যে সেনা অভিযান শুরু করেন চীন শি হুয়াং। তার দূরদর্শী নেতৃত্বে অল্প সময়ে এই লক্ষ্য অর্জনে সফল হয় চীনা সেনাবাহিনী। ইতিহাসে প্রথমবারের মতো একীভূত চীন হিসেবে আত্মপ্রকাশ করেন এই সভ্যতার অধিবাসীরা। চীন একীভূত হলেও তা বাস্তবায়নে পরিচালিত সেনা অভিযানে শি হুয়াংয়ের নৃশংসতা ছিল বিভীষিকাময়। বিদ্রোহ দমনের নামে বিভিন্ন রাজ্যে হাজার হাজার স্থানীয় মানুষকে নির্বিচারে হত্যা করেন তিনি। ওই সময় চীন দেশে প্রচলিত ধর্মবিশ্বাস অনুযায়ী হত্যার শিকার মানুষের অতৃপ্ত আত্মারা প্রতিশোধ নিতে পৃথিবীতে ঘুরে বেড়ায়। হত্যাকারীর মৃত্যুর পর তার আত্মার উপর দল বেঁধে হামলা চালায় অতৃপ্ত সেই আত্মাগুলো। শি হুয়াংও এই মতে বিশ্বাস করায় মৃত্যুর পর তার আত্মার কি হবে তা নিয়ে তিনি ব্যাপক দুশ্চিন্তার মধ্যে পড়ে যান। এই সমস্যা মোকাবেলায় নিজের সমাধিস্থলে বিশাল সেনাবাহিনী স্থাপনের সিদ্ধান্ত নেন শি হুয়াং। এখন থেকে প্রায় 2500 বছর আগে পৃথিবীর অনেক সমাজেই রাজাদের মরদেহের সাথে সঙ্গী হিসেবে পাঠাতে বিদেহী রাজার একাধিক দেহরক্ষী, সেবিকা এবং অনুচরকে হত্যা প্রচলন ছিল। এর মধ্যে মিশরীয় সভ্যতা বিশেষভাবে উল্লেখযোগ্য। কিন্তু হাজার হাজার অতৃপ্ত আত্মার আক্রমণ থেকে রক্ষা পেতে সম্রাট চীন শি হুয়াংয়ের কয়েক হাজার সেনা প্রয়োজন ছিল। একসাথে নিজ সেনাবাহিনীর কয়েক হাজার সদস্যকে হত্যার উদ্যোগ নিলে সম্রাট নির্ঘাত সেনা বিদ্রোহে প্রাণ হারাতেন। বিকল্প হিসেবে তিনি জীবন্ত দর্শন
কয়েক হাজার সেনা মূর্তি নির্মাণের আদেশ দেন। সম্রাটের আদেশ অনুযায়ী প্রায় ৮,০০০ সেনা মূর্তি তৈরি করেন স্থানীয়রা। ইতিহাস অনুযায়ী এই প্রকল্পে প্রায় ৭ লাখ শ্রমিক কাজ করতেন। এঁটেল মাটি দিয়ে গড়া মূর্তিগুলো তারা বিশাল চুল্লিতে পুড়িয়ে শক্ত বানাতেন। এই মূর্তিগুলো বানাতে কোনো নির্দিষ্ট চেহারার পুনরাবৃত্তি করা হয়নি। এক একটি মূর্তির চেহারা এবং দেহের ভাষা এক এক রকম। পুরোপুরি যুদ্ধের সাজে দাঁড়িয়ে থাকা মূর্তিগুলোর মাথার টুপি দেখে বলে দেওয়া যায় কে বল্লমধারী পদাতিক বাহিনীর সদস্য, কে তীরন্দাজ বাহিনীর সদস্য, আর কে সেনা কর্মকর্তা। বাহিনী এবং পদবি অনুযায়ী এক একটি মূর্তির পোশাকের রঙও ছিল এক এক রকম। মূর্তিগুলোকে সাদা, কালো, নীল, হলুদ, সবুজ, লাল, গোলাপি এবং বেগুনি রঙে রাঙাতে বিভিন্ন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হতো। সাদা রঙের জন্য মৃত প্রাণীর অস্থি উচ্চ তাপমাত্রায় পুড়িয়ে মূর্তির গায়ে তার প্রলেপ দেওয়া হতো। গাঢ় লাল রঙের জন্য আয়রন অক্সাইড বা মরিচার গুঁড়া ব্যবহার করা হতো। এছাড়া রক্ত লাল রঙের জন্য সিনাবার, সবুজ রঙের জন্য ম্যালাকাইট এবং নীল রঙের জন্য আজরাইট নামক খনিজ পদার্থ ব্যবহার করতেন প্রকল্পের শ্রমিকরা। তবে রঙগুলোর মধ্যে হান পার্পল বা চাইনিজ পার্পল নামে পরিচিত লালচে বেগুনি রঙটি ছিল সবচেয়ে উল্লেখযোগ্য। এই রং তৈরিতে চীনা শ্রমিকরা সিনাবারের সাথে বেরিয়াম, কপার এবং সিলিকেট মেশাতেন। আর মূর্তিগুলোর মাথার চুলের রং কালো করার জন্য কাঠকয়লা বা চারকোল ব্যবহার করা হতো। দুর্ভাগ্যবশত 1974 সালে আবিষ্কৃত হওয়ার পর উন্মুক্ত বাতাসের সংস্পর্শে আসার কারণে এই মূর্তিগুলো তাদের বর্ণিল রং হারিয়ে ফেলেছে। এখন মূর্তিগুলোর রং পোড়ামাটির মতো। এই উন্মুক্ত বাতাসের সংস্পর্শে আসা ঠেকাতে সম্রাটের সমাধিস্থলে আরো বড় একটা অংশে কোনো খনন কাজ চালানোর উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে চীনা সরকার। মূর্তিগুলোর কোনো ক্ষতি না করে উদ্ধারের মতো প্রযুক্তি আবিষ্কারের পরে কেবল সেখানে কোনো খনন কাজের অনুমতি দেওয়া হবে। নাম টেরাকোটা আর্মি বা পোড়া মাটির সেনাবাহিনী হলেও এই বহরে ব্রোঞ্জের তৈরি প্রায় 150 চ্যারিয়ট এবং তা টানার জন্য 500-র বেশি ঘোড়াও রয়েছে। ব্রোঞ্জের তৈরি ঘোড়াগুলোর গায়ে স্বর্ণের ঝালর এবং তাজ বসানো আছে। এগুলোর বৈষয়িক মূল্যই চোখ কপালে ওঠার মতো, আর প্রত্নতাত্ত্বিক বিচারে এগুলো স্রেফ অমূল্য। সেনাবাহিনীর পাশাপাশি এই বহরে সম্রাটের বিনোদন নিশ্চিতের জন্য সুরকার, সচিব, দরাবাজিকর এবং ব্যক্তিগত দেহরক্ষীর মূর্তিও আছে। এই মূর্তিগুলো নিখুঁত এবং সুনিপুণ নির্মাণ শৈলীর পাশাপাশি এই যোদ্ধাদের হাতে বিদ্যমান অস্ত্রগুলো নির্মাণ শৈলীও প্রশংসার দাবি দেয়। সমাধিস্থল পোড়ামাটির মূর্তির জন্য নির্মাণ করা হলেও বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী এই অস্ত্রগুলো কার্যকারিতা নিশ্চিতে কোনো কিছু বাদ রাখেননি অস্ত্র নির্মাতারা। এখন পর্যন্ত উদ্ধার হওয়া প্রায় 40,000 তীরের সুচল মাথা বিশ্লেষণ করে দেখা গেছে প্রত্যেকটি মাথায় পায়ে ঘুরানো শান পাথরের চাকায় ঘাড় করা হয়েছে। তাছাড়া ব্রোঞ্জের তৈরি তীরগুলোর সূচাল অংশে তামার সাথে শতকরা 20 টিন মেশানো হয়েছে, আর নিচের দিকে টিনের পরিমাণ রাখা হয়েছে শতকরা মাত্র 3 ফলে তীরন্দাজের ছোড়া তীরটি কারো গায়ে বেঁধার পর তা বের করতে গেলে অপেক্ষাকৃত নরম সংযোগস্থলটি ভেঙে তীরের সূচাল অংশটি শরীরের ভেতরেই থেকে যাবে। যোদ্ধাদের সাথে থাকা বল্লম এবং তরবারির কার্যকারিতা নিশ্চিতেও সমান পরিশ্রম করেছে নির্মাতারা। অস্ত্রশস্ত্রের পাশাপাশি যোদ্ধাদের মাথার হেলমেট এবং গায়ের বর্ণগুলো ব্রোঞ্জের তৈরি। ব্রোঞ্জ এবং পোড়ামাটির তৈরি এই ভাস্কর্যগুলোর বিশেষ নির্মাণ পদ্ধতির কারণে নৃবিজ্ঞানীদের ধারণা এগুলো নির্মাণ প্রকল্পে হেলেনিক সভ্যতার সদস্যরা জড়িত ছিলেন। চীন শি হুয়াংয়ের শাসনামল শুরুর মাত্র 100 বছর আগে মেসিডোনিয়ার আলেকজান্ডার দি গ্রেট এশিয়ার বিস্তীর্ণ অঞ্চল দখল করে নিয়েছিলেন। তার পেছন পেছন হেলেনিক সমাজের বাসিন্দারাও বর্তমান আফগানিস্তান এবং কাশ্মীর পর্যন্ত বসতি স্থাপন করেছিলেন। এই ব্যাকট্রিয়ান সমাজের ভাস্কররাই সম্ভবত টেরাকোটা আর্মির মূর্তিগুলো নির্মাণের দিক নির্দেশনা দিয়েছিলেন।
সব মিলিয়ে এই টেরাকোটা সেনা মূর্তিগুলো বিশ্বজুড়ে বিপুল জনপ্রিয়তা অর্জনে সক্ষম হয়েছে, যার ধারাবাহিকতায় মিশরের পিরামিড এবং চীনের প্রাচীরের পর এই মূর্তিগুলোকে বিশ্বের সবচেয়ে পর্যটকপ্রিয় প্রত্নতত্ত্ব হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। এই মূর্তিগুলো চীনের বাইরে প্রথম প্রদর্শিত হয় 1982 সালে। ওই বছর অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুষ্ঠিত সেই প্রদর্শনীতে দর্শকের উপচে পড়া ভিড় দেখে আয়োজকরা হতভম্ব হয়ে গিয়েছিলেন। টেরাকোটা মূর্তিগুলোর এই জনপ্রিয়তা একবিংশ শতকে এসেও অটুট রয়েছে, যা সদ্ব্যবহারের উদ্দেশ্যে এই মূর্তিগুলোর রেপ্লিকা নিউ ইয়র্ক, প্যারিস, লন্ডন, বার্সেলোনা এবং মিউনিখের মতো গুরুত্বপূর্ণ শহরের জাদুঘরে প্রদর্শিত হচ্ছে। এছাড়া 2007 সালের সেপ্টেম্বর থেকে 2008 এপ্রিল পর্যন্ত চীন ও ব্রিটিশ সরকারের যৌথ উদ্যোগে লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামে এই মূর্তিগুলোর এক বিশেষ প্রদর্শনী অনুষ্ঠিত হয়। প্রদর্শনীতে চীন শি ওয়াংয়ের সমাধিস্থল থেকে উদ্ধার করা 120টি বস্তু এবং 12টি টেরাকোটা সেনামূর্তি দেখার সুযোগ রাখা হয়েছিল। ব্রিটিশ মিউজিয়াম কর্তৃপক্ষের হিসেবে 1972 সালে মিশরের ফারাও তুতেনখামের সংশ্লিষ্ট প্রদর্শনীর পর তাদের কোনো আয়োজনে এত দর্শক সমাগম ঘটেনি। দ্য টাইমস পত্রিকার খবর অনুযায়ী প্রদর্শনীর সময় কয়েক দফা বাড়ানোর পরেও বিপুল সংখ্যক দর্শনার্থীকে মিউজিয়ামের গেট থেকেই ফিরে যেতে হয়েছিল।